তোমরা হচ্ছে এইগুলো পড়ে নিবা, গ্রামের সূত্র থেকে পড়বো, হচ্ছে গ্রামের সূত্রটা পড়বা, ব্যাপনের সংজ্ঞাটা পড়বা, আর ওই যে আমি বললাম নিঃসরণ বা অনুব্যাপন জিনিসটা কি, নিঃসরণ বা অনুব্যাপনটা দেখবা, এখানে আলোচনা করা আছে জিনিসগুলো। এরপর হচ্ছে সূত্রগুলো আলোচনা করছি, সূত্রগুলো এখান থেকে দেখে নিবা, ম্যাথ গুলা একটু করবা। ওকে। ভাই কি বলে নাম নেই বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলো কি বললা সূত্রগুলা। সূত্র কি বলছো? দীপ কিছু বললা? আচ্ছা, এইখান থেকে যেটা করবা সেটা হচ্ছে তোমরা এই ম্যাথ গুলা দেখবা। এই যে 1.48, এই ম্যাথটা পারবা? দেখো তো। সবাই একটু দেখো তো, এই 1.48 ম্যাথটা পারবা কিনা। 1.48, 1.48, প্রশ্নটা পড়ো তো শান্ত। একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্র পথে দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 1 মিনিট ও 73 সেকেন্ড সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? ওকে, তার মানে হচ্ছে প্রশ্নটা কি বোঝা গেছে? সবাই কি প্রশ্নটা বুঝছো? সবাই কি প্রশ্নটা বুঝছো? জি ভাই। তার মানে হচ্ছে এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা ক্লোরিন গ্যাস আছে, আর একটা ধরো অজ্ঞাত গ্যাস আছে, এক্স গ্যাস আছে। তো আমি এখানে একটা ফুটা করে দিলাম। ফুটা করে দিলে তো এই ক্লোরিন গ্যাসের বের হইতে তোমার হচ্ছে সময় লাগছে 73 সেকেন্ড। ক্লোরিন গ্যাস লাগছে 73 সেকেন্ড। আর হচ্ছে অজ্ঞাত যে গ্যাসটা ছিল, এই যে অজ্ঞাত গ্যাস, এটা ছিদ্র পথে বের হইতে সময় লাগছে 1 মিনিট, তার মানে হচ্ছে কত, 60 সেকেন্ড। তো জিজ্ঞেস করছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত। তার মানে ক্লোরিন এটা যেহেতু বলা আছে, তার মানে এটার আণবিক ভর কত এটা তো আমি জানি নাকি। ক্লোরিন আণবিক ভর কত হবে? 71। ক্লোরিন আণবিক ভর হবে 71, কারণ হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35.5, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 71। এখন ওরা আমাকে জিজ্ঞেস করছে এই যে এক্স গ্যাসটা আছে, এইটার আণবিক ভর কত। বুঝতে পারছো? বুঝতে পারছো? প্রশ্ন বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে জি ভাই। আমি সলিউশন করব কিভাবে। প্রশ্ন তো বুঝলাম, এখন আমি সলিউশন করব কিভাবে বলো তো। এই তো। সলিউশন কিভাবে করবা? বলো, কেউ একজন একটু বলো কিভাবে করা যেতে পারে। একটু জোরে বলতে হবে রাজীব, ফোনটা মুখের কাছে নিয়ে বলতে হবে। ইয়াল কিভাবে করবা? আর ওই গ্রাহামের ব্যাপন সূত্র এটা অনুসারে। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি তো। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে আর এ ডিভাইডেড বাই আর বি। আমরা সূত্র কি জানি? আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান রোড ওভার এম বি বাই রোড ওভার এম এ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এইখানে খেয়াল করে দেখো, ধরো আর এ জানি, আর বি জানি, এম বিও জানি, এম এ জানি না, তাহলে আমি বের করতে পারবো না এই সূত্র থেকে। এই প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেয়া আছে খেয়াল করে দেখো। এই প্রশ্নের মধ্যে আমাদের দেয়া আছে ক্লোরিনের এম দেয়া আছে, এক্স এর এম বের করতে হবে। তার মানে একটা আণবিক ভর দেয়া আছে আর একটা দেয়া নাই। তাহলে আমরা যদি এইখান থেকে
ব্যাপন হারটা বের করতে পারি, দুইটা গ্যাসের ব্যাপন হার, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইজিলি আরেকটার আণবিক ভর বের করে ফেলতে পারবো। এখন প্রশ্নটাতে খেয়াল করে দেখো, এই দুইটা পাত্রের মধ্যে ক্লোরিন এবং এক্স একই আয়তন, ক্লোরিন এবং এক্স দুইটার হচ্ছে কি একই আয়তন, ক্লোরিন এবং এক্স যেটা আছে এটা হচ্ছে একই আয়তন। এখন তাহলে এইখান থেকে কি আমি বলতে পারি না যে ধরে নেই, ধরি এই পাত্রের মধ্যে ক্লোরিন ও এক্স গ্যাসের আয়তন ভি। এই লেখাটা কি সবাই বুঝছো? একটু রেসপন্স করবা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি কি এটা বলতে পারি যে ভি পরিমাণ গ্যাস বের হইতে ক্লোরিনে লাগছে 73 সেকেন্ড আর এক্স গ্যাসের লাগছে 60 সেকেন্ড? তাহলে কি আমি এটা জি বলতে ভাই। পারি যে 60 সেকেন্ডে 60 সেকেন্ডে এক্স গ্যাস নির্গত হয় ভি পরিমাণ? তাহলে 1 সেকেন্ডে এক্স গ্যাস নির্গত হয় ভি বাই 60 পরিমাণ। এই লেখাটা কি বুঝছো সবাই? বুঝছো সবাই? বিনয় হ্যাঁ বুঝছো? ভাই। জি ভাই, জি ভাই। আচ্ছা, আর ব্যাপন হার জিনিসটাই হচ্ছে, সংজ্ঞাটাই হচ্ছে যে একক সময়ে কোন একটা গ্যাস যে পরিমাণ বের হয় সেটাই হচ্ছে ব্যাপন হার। একক সময়ে নির্গত গ্যাসের পরিমাণ সেটাই হচ্ছে কি ব্যাপন হার। একক সময়ে তার মানে 1 সেকেন্ডে নির্গত গ্যাসের পরিমাণ যেটা, সেটাই হচ্ছে ব্যাপন হার। ঠিক আছে, ব্যাপন হার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে এক্স গ্যাসের যে ব্যাপন হার ছিল সেটাকে আমি ধরো আর এক্স ধরলাম, তাহলে আর এক্স ইকুয়াল টু ভি বাই 60 লেখা যায়। একইভাবে লিখবো 73 সেকেন্ডে ক্লোরিন গ্যাস নির্গত হয় ভি পরিমাণ, 1 সেকেন্ডে ক্লোরিন গ্যাস নির্গত হয় ভি বাই 73। তার মানে সেইখান থেকে লিখতে পারি আর Cl2 সমান সমান ভি বাই 73। এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? শরীফ, বিনয়, নাহিদ, না ভাই। জি না ভাই, সজীব, দীপ, বুঝতে পারছি ভাই। তো সজীব ইব্রাহিম, বুঝছি সবাই। আচ্ছা, আর এইখান থেকে এম এক্স এটা আমরা জানি না, আমরা এটা বের করব, কিন্তু MCl2 কত বলো তো? MCl2 কত? 71, 71। 71। গুড। সো আমাদের তো শেষ। আমরা কি জানি এইখান থেকে আমরা কি লিখতে পারবো যে আর এক্স, তাহলে আমরা লিখতে পারবো আর এক্স ডিভাইডেড বাই আর সিএল টু সমান সমান রোড ওভার এম সিএল টু ডিভাইডেড বাই রোড ওভার এম এক্স। তো এইখান থেকে আমরা হচ্ছে একটু জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। তাহলে আমি ইচ্ছা করলে কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি। উল্টাই দিলে আলটিমেটলি কি হবে, এম এক্স ডিভাইডেড বাই MCl2, এবং যেহেতু এই পাশে রোড আছে ওই পাশে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করতেছি, দেখো ক্যালকুলেশনটা বোঝো কিনা। RCl2 স্কোয়ার উল্টাই দিছি, একটু মনে ভুল হয়েছে, বলতো কোথায় ভুল হয়েছে, কে বলতে পারবে? আর সিএল2 উপরে হবে ভাই। ভেরি গুড, শাবাশ। RCl2 উপরে আর এক্স টা নিচে। তাহলে একটু বলো, mx ইকুয়ালস টু কি হবে, MCl2 ইনটু RCl2 ডিভাইডেড বাই Rx স্কয়ার। ভ্যালুগুলো বলো, MCl2 এর ভ্যালু কত 71 ইনটু RCl2 এর ভ্যালু কত b বাই 73। একবার করে ভাই। দিচ্ছি, Rx এটা নিচে লিখবো, গুণ করে যদি একবার লিখি তাহলে উপরে উল্টে যাবে, তাই না? হবে 60 ডিভাইডেড বাই v। সো আলটিমেটলি vv কাটা ফাইনাল লিখতে পারবো
mx equal to 71 into 60 divided by 73 স্কয়ার। ক্যালকুলেশন করো কত আসে বলো আমাকে। অবশ্যই 71 এর কম আসবে, বলো কত আসে। 47.96। শিওর তো নাকি? জি ভাই মাত্র করলাম। আবার বলো কত। 47.96 which is কি লেখা যায় বলো তো? 48। জি ভাই হ্যাঁ? ঠিক আছে। তাহলে কি লেখা যায়? 48। ওকে, 8। তাহলে অপর গ্যাসের আণবিক ভর কত? 48। তোমরা কি একটু গেস করতে পারতেছো অপর গ্যাসটা কি হইতে পারে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড তো 44। আচ্ছা ঠিক আছে বলছি। কি হইতে পারে? মিথেন। মিথেন। মিথেন কত? মিথেন তো হচ্ছে 16। আমি আন্দাজে বলতেছি। হ্যাঁ বলো, সমস্যা নাই, কারণ তো একটা না ভাই একটা হবে। হ্যাঁ হ্যাঁ, টাইটেনিয়াম। কি? টাইটেনিয়াম। গ্যাস গ্যাস। গ্যাস। গ্যাস বলতে হবে, গ্যাস। পারবা না? কেউ পারবা না? একজন তো পারবা। উপর গ্যাসটা কি হবে? অপর গ্যাসটা অজ্ঞাতই থেকে গেল তাহলে। এই ব্যাপন আর বুঝতে পারছি, পারা যাবে। ভাই আপনি বলেন। অপর আপনি গ্যাসটা বলেন ভাই। আপাতত অজ্ঞাতই থাক, তোমরা আর একটু খুঁজতে থাকো। নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন ডাই অক্সাইড কত হবে? 16 দুগুণে 32 আর 14, দেখি হয় কিনা। নাইট্রোজেন ডাই অক্সাইড, তার নাইট্রোজেন হচ্ছে কত? 46। 14। 46 ভাই। 46 ভাই। ওজোন তাইলে O3। 36 তো 18 দুগুণে অক্সিজেন হচ্ছে কত? ভাই 16। কোশ্চেনটা ওজনই হইতে পারে ভাই। কি হইতে পারে? O3 ওজন। 3 into 16। সাবাস। O3 কে বলছে? কে বলছে? পিয়াল পিয়াল। ভেরি গুড, সাবাস পিয়াল, তুমি একজন অজানা গ্যাসকে বের করে ফেলছো। আচ্ছা, তোমরা হচ্ছে বই থেকে এই ব্যাপনের সূত্র রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো একটু দেখে নিবা কেমন। আমি হচ্ছে এই যে এখানে কিন্তু একটা দেখাই দিলাম, আর বাকি সবগুলো এই যে এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো একটু দেখবা, ওকে? সবাই একটু ওকে বলো। ওকে ভাই ওকে। ওকে ভাইয়া। এখন শোনো, গ্যাসের গতি ওকে। সূত্র। তো গ্যাসের গতি সূত্রের মধ্যে এই যে এই জিনিসগুলো একটু পড়তে হবে। আরএমএস বেগ। আরএমএস বেগ মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে? বর্গমূল গড় বর্গবেগ। এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সি। সি এর ইকুয়েশনটা কি? রুট ওভার 3RT/m। সি সি বা আরএমএস বেগের ফর্মুলা কি? রুট ওভার 3RT/m। এইখানে আমাকে একটু বলো তো ভাইয়া, যে এখানে আর এর ভ্যালু কত বসাবা? বেগ 8.316। 8.316। ইউনিটটা কি? জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো এইখানে এম এর ভ্যালুটা, এম এম কোন ইউনিটে বসাবা? নরমালি এম তো হয় কিসে? গ্রামে না? ধরো 36, এম এর যদিও ইউনিট নাই তারপর আমরা কি জানি যে গ্রাম, গ্রাম ইউনিট, তাই না? তো এইখানে কিন্তু অবশ্যই ধরো এম যেটা কেজি। থাকবে সেটা অবশ্যই এটা কেজিতে কনভার্ট করে নিতে হবে, সে কেজিতে কনভার্ট করতে হবে, ওকে? মাথায় যেন থাকে। মাথায় থাকবে? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর আমাদের আছে গড় গতিবেগ। গড় গতিবেগের সূত্র হচ্ছে এই যে এটা। গড় গতিবেগের সূত্র হচ্ছে এই যে c ইকুয়ালস টু রুট ওভার 8RT/πm। 8RT/πm। সিআরএমএস বেগ। সিআরএমএস বেগের সূত্র কি? সিআরএমএস বেগের সূত্র কি? রুট ওভার 3RT/m। আচ্ছা, আর গড় গতিবেগ c বার দিয়ে প্রকাশ করা হয়, সূত্র কি? রুট ওভার 8RT/m।
এইট RT পাই এম। পাই এম। আচ্ছা এইখানেও কিন্তু সেম জিনিস, আর এর ভ্যালু বসাবো 8.316, এম এর ভ্যালু কেজিতে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা আছে, ফর্মুলা আছে, সেটা হচ্ছে গড় গতিবেগ তো গেল, সিআরএমএস বেগ গেল, আরেকটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। কি বেগ? সম্ভাব্যতম বেগ। তো সম্ভাব্যতম বেগের সূত্র হচ্ছে এইটা, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এই যে আলফা দিয়ে প্রকাশ করতেছে, সিপি দিয়েও প্রকাশ করা হয়। এটা হচ্ছে রোড ওভার 2RT বাই এম, রোড ওভার 2RT বাই এম। এই তিনটা ফর্মুলা একদম মুখস্থ করে ফেলতে হবে সবার। ওকে ওকে হুম, ভাই এখানে কি আর আর এর মান সেম? সেম জিনিস চেঞ্জ করতে হবে। এখন একটু আমাকে বলো, একটা ছোট পোল কোশ্চেন তোমাদের জন্য, এই তিনটার মধ্যে রিলেশন বলো, সবচেয়ে বড় মান কোনটা হবে, সিআরএমএস নাকি সি বার নাকি সিপি? মনে করো একটা টেম্পারেচার ফিক্সড আমি করে দিলাম 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় ভাই সিআরএম সিআরএমএস বেগের ভ্যালু বেশি হবে, শিওর তুমি? মনে হইতাছে। এবারের বেশি হবে ভাই। একটু চিন্তা করো তো দেখি কার মাথায় আসে এটা। সিবারে সিআরএমএস এর বেশি হবে ভাই। ভাই সিআরএমএস এর বেশি হবে। আচ্ছা কেন, কে বললো এটা সিআরএমএস বেশি হবে, সিআর কেন? ভাই আমি বিনয় বলো কেন? বিনয় ভাই এইটার 3 গুণ আছে, √3 গুণ, আর এটা হচ্ছে √2.5 কিছু একটা, আর এটা হচ্ছে √2 গুণ। ভেরি গুড ভেরি গুড, আরটি বাই এম একই জিনিসের। সাবাস। সিপি এবং সিআরএমএস এই দুইটার মধ্যে যদি খেয়াল করি, সিপি এবং সিআরএমএস এই দুইটার মধ্যে যদি খেয়াল করি, সি আর এম এস এবং সিপি এই দুইটার মধ্যে ডেফিনেটলি সিআরএমএস বেশি হবে, তাই না? কারণ হচ্ছে এইখানে আছে √3 আর এখানে আছে জি ভাই। √2, ডেফিনেটলি √3 এর ভ্যালু বেশি। আর এইখানে গেল সি বার, যেটা এটা খেয়াল করো, √8/π, ঠিক আছে। বাকি এগুলা তো সব সমান, আরটি বাই এম, আরটি বাই এম, আরটি বাই এম। তো √8/π এর মান হচ্ছে 2.5, 2.59 মতো, √8 বাই 54 ভাই, 2.54। 2 না কত আসে, 1.59 আসে, মানে হ্যাঁ √5, রুট রাইট। রুট ওভার করলে হ্যাঁ হ্যাঁ 1.59 আসে। হ্যাঁ, √, হচ্ছে কত আসে, 2.54। রাইট 2.54 আসে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে √2.54, এক কথা হচ্ছে √2.5, এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে √2। সো আলটিমেটলি হচ্ছে সিআরএমএস বেশি, তারপর হচ্ছে কোনটা, সি বার, তারপর হচ্ছে সিপি, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, মাথায় রেখো। ওকে, এই ফর্মুলা গুলো একদম মুখস্থ রাখবা, কেমন? ঠিক আছে। আচ্ছা এই যে এই ম্যাথ গুলো একটু দেখবা, এই যে এই ম্যাথ গুলো একটু দেখবা, এই ম্যাথ গুলো একটু দেখবা। ওকে, সব জায়গায় খেয়াল ভাই করে দেখবা, এই যে এম এর মান গুলা কেজিতে কনভার্ট করছে, হ্যাঁ বলো, এম এর মান ভাই কেজিতে এটা তো কনভার্ট। বুঝে যাইতেছে না, একটু ছবি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, কেন পারবো না, এখনই করতেছি। দেখো এখন বোঝা যায়। জি ভাই বুঝে যাচ্ছে। বোঝা যায়। ভাই সেভ করে দাও। বোঝা যায়। আমি তোমাদের এগুলা দিয়ে দিব, হ্যাঁ সবগুলাই দিয়ে দিব। আচ্ছা
এখন আমরা একটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে গতিশক্তি। গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তির ফর্মুলা। গ্যাসের গতিশক্তির ফর্মুলা আমরা দেখব। গ্যাসের গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তি হাফ ভি স্কয়ার মেবি, তো ভি দিয়ে গুণ করে দেবো স্কয়ার দিয়ে, এক তাহলে মোল, হাফ এম। 1 মোল গ্যাসের গতিশক্তি। সবাই খাতা কলম বের করে এগুলো লিখে ফেলো। 1 মোল গ্যাসের গতিশক্তি যদি ই কে বলি, ই কে ইকুয়ালস হচ্ছে 3/2 পিভি বা 3/2 এনআরটি। ঠিক আছে, এটা হচ্ছে 1 মোল গ্যাসের, 1 মোল বা হচ্ছে এন মোল গ্যাসের, 1 মোল না সরি, এন মোল যদি বলি, এন মোল। যদি বলি এন মোল গ্যাসের গতিশক্তি কত, এটা হচ্ছে এই সূত্র। যদি চাপ আয়তন দেয়া থাকে তাহলে এটা ব্যবহার করব, যদি আর কিছু না দেয়া থাকে, শুধুমাত্র টেম্পারেচার দেয়া থাকে, খেয়াল করো এই সূত্রটা বের করার মানে এই সূত্রটা ব্যবহার করব তখনই যখন একটা টেম্পারেচার দেয়া থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এন মোল গ্যাসের, যে কোনো এন মোল গ্যাসের গতিশক্তি কিন্তু একই হবে। খেয়াল করে দেখো এই সূত্রে শুধুমাত্র আরটা তো কনস্ট্যান্ট, টেম্পারেচার এটাও কনস্ট্যান্ট, তাহলে এন যেটা আছে এন এক। আমি যদি মোল সংখ্যাটা বলে দেই, মেনশন করে যে ধরো দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসের মোল সংখ্যা সমান, তাহলে তাদের গতিশক্তি কিন্তু সমান হবে। এক কথা হচ্ছে আমাদের যদি মোল যেটা আছে, মোল সংখ্যা দেয়া থাকে, তাহলে আমরা কিন্তু ইজিলি গতিশক্তি বের করতে পারবো। ধরো মোল সংখ্যা দেয়া নাই, হ্যাঁ, মোল সংখ্যা যদি দেয়া না থাকে, ইয়েতে তোমার হচ্ছে ভর যদি দেয়া থাকে, বের করতে পারবা না? এই ভাই, ভর দেয়া থাকলে কি করবা? আণবিক ভর দিয়ে ভাগ। রাইট, মোল বের করে নিবা। হ্যাঁ, আণবিক ভর দিয়ে ভাগ করে মোল জি ভাই। বের করে নিবা, তারপর হচ্ছে গ্যাসের গতিশক্তি ব্যবহার করবে। ফর্মুলাটা যেন একদম মুখস্থ থাকে, কেমন? আচ্ছা, আমরা ফর্মুলাটা কি বললাম? ই কে ইকুয়ালস টু 3/2 এন আর টি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কার জন্য? 1 মোল গ্যাসের জন্য। কার জন্য? 1 মোল গ্যাসের জন্য। এখন আমি যদি বলি একটি অণুর গতিশক্তি কত, কি হবে? কে ডিভাইডেড বাই এন এ। রাইট, তাহলে ই কে ইকুয়ালস টু হবে 3/2 এন ডিভাইডেড বাই এন অফ এ, এন ডিভাইডেড বাই এন অফ এ আর টি, যেখানে এন হচ্ছে অণুর সংখ্যা আর তোমার হচ্ছে এই এন এ যেটা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এক কথা হচ্ছে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ, এন লিখতে হবে না এখানে, হচ্ছে সরি, এটা হবে হচ্ছে এক কথায় 3/2 আর টি বাই এন এ। ঠিক আছে, তার মানে হচ্ছে 1 মোলে থাকে 6.02 10⁻23 টি অণু। তাহলে একটি অণুর গতিশক্তি বের করার জন্য আমাদের কি করতে হবে? 6.02 10⁻23 দিয়ে ভাগ করতে হবে। এন এর ভ্যালু কত আমরা জানি, 6.02 10⁻23। এই সবাই কি বুঝছো? ভাই এখানে তো এন দেই নেই, বুঝি নাই, একটু প্রবলেম আছে ভাই আমার। বলো বলো বলো। ভাই এই যে উপরে যে সূত্রটা ইকে ইকুয়াল টু 3/2 আর টি বাই এন এ, হ্যাঁ এই যে এটা ভাইয়া, হ্যাঁ বলো, এখানে কি হয়েছে? সরি, মানে এখানে যদি 2 মোল থাকে তাহলে তো এটা আর হবে না ভাইয়া। না, তুমি 2 মোলের জন্য আগে বের করবা, এরপর হচ্ছে ই করবা, এই যে এন এর ভ্যালু 2 মোলের জন্য এন এ বের দিয়ে করতে ভাগ বললে তো, দিয়ে দিব। না 2 মোল যদি বের করতে বলে তাহলে তো তুমি ফর্মুলা এটা ইউজ করবা, জি এন এর ভ্যালু 2। আর যখন একটা অণুর কথা বলবে তখন হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করবা, বুঝছো? জি জি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে দেখো তো এই ম্যাথটা পারবা কিনা। এই যে উদাহরণ,
এটা এটা পারা যাবে, দেখো তো প্রশ্নটা কি বলছে। কিভাবে পারছি? কি বলছে যে 298 কেলভিন তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড অণুর গড় গতি শক্তি কত? একটি বলছে, একটি। তাহলে ফর্মুলা কোনটা হবে? 3/2 RT ডিভাইডেড বাই ডিভাইডেড বাই NA, তাই তো? আচ্ছা, 3/2 আর এর ভ্যালু কত বসবে বলো তো? কোনটা বসবে? যে 8.03। রাইট, 8.314 যেটা আছে। এটা কেন বসবে বলতে পারবো আমাকে কেউ? সব এসআই এককে আছে, 0.0821 কেন বসলো কেলভিন না? একক, ওই যে তাপমাত্রা কেলভিন এককে আছে। না, নিচেরটাতেও তো কেলভিন একক আছে, 0.0821, এটাতেও তো কেলভিন আছে। আর মোল আছে যে ভাই, মোল সংখ্যা। এটার জন্যই ভাই মূল আছে এই জন্য। না, এটাও কারণ না, মূল তো দুইটাতেই আছে। এই যে এটাতেও তো মূল আছে, এটাতেও তো মূল আছে। কারণ এটা হচ্ছে শক্তির কথা যখনই বলবে মনে রাখবা, শক্তি প্লাস বেগ বা শক্তি বা বেগ এগুলা যেগুলা থাকবে সেগুলাতে আর এর ভ্যালু বসাবো হচ্ছে 8.314। মাথায় রাখবা, শক্তির একক হচ্ছে কি এসআই একক হিসাব করা হয় জুল, বেগ এটাও এসআই একক মিটার, মিটার পার সেকেন্ড। তো এগুলা ইউজ করা হয়। আর এসআই পদ্ধতিতে আর এর ইউনিট হচ্ছে 8.314 বা 8.316 যেটাকে আমরা বলি। সো এটা মাথায় রাখবা, যে কোন অঙ্কে, কেমিস্ট্রি বা ফিজিক্সে যে কোনো অঙ্কে তুমি যখন হচ্ছে শক্তি বা বেগের অঙ্ক করবা, শক্তি বা বেগ, শক্তি বা হচ্ছে বেগ, ঠিক আছে, তখন হচ্ছে আর এর ভ্যালু কোনটা বসাবা? 8.314 এটা বসাবা। কেমন? তাহলে এখানে বসবে 8.314। টি এর ভ্যালু বলে দিছে 298 ডিভাইডেড বাই 6.02 10⁻23। ক্যালকুলেশন করলে আসে এইটা মান। পারা যাবে? সবাই কি বুঝছো? সবাই বুঝছো? একটু রেসপন্স করো। সবাই বুঝছি? সবাই বুঝছি? সো এই ম্যাথ গুলো একটু বাসায় দেখবা, ওকে? এই ম্যাথটা দেখবা সবাই। এই সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? জি ভাই। আচ্ছা, আনফরচুনেটলি তোমার কানেকশনটা চলে গেছিল। দেখো 1.62 এই ম্যাথটা দেখো তো পারা যাবে কিনা। এটা পারা যাবে? জি ভাই করতেছি। হ্যাঁ, ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা কি হবে? 16/32। ভাই এখানে কি এটাই হাফ তো। মোল 16 গ্রাম মানে? হ্যাঁ, রাইট, 3/2 n মানে আমরা তো জানি W/m আর টি। তাহলে এখানে 3/2, W হচ্ছে 16, M হচ্ছে কত 32, আর হচ্ছে কত 8.314। টি এর মান কত বলে দিচ্ছে 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে হচ্ছে 27 + 273 হুইচ ইজ 300। সো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? যা আসে সেটাই, 1870. 18 রাইট, বলো বলো বলো। 1870.65 এটাই আছে। কারণ আমাদের উত্তর সঠিক। এই ম্যাথ গুলা করবা সবাই, বুঝছো? আচ্ছা ভাইয়া। ওকে, তো গতি শক্তি থেকে মোটামুটি এই ছিল ব্যাপার স্যাপার। এই চ্যাপ্টারের আরেকটা ক্লাস নিব তাহলে। ছোট্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস। আর হচ্ছে পরে কিনা তোমার হচ্ছে ওই অ্যাসিড ক্ষার সম্পর্কিত যে মতবাদ সেটা আছে। তো গ্যাসের গতি সূত্র তো আমরা পড়লামই। আমাদের আর টপিক বাকি আছে এই যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এবং বক্র, আর একটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ আচরণের শর্ত। এন্ড দেন আছে অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ, ব্রনসলারি প্রোটিন মতবাদ, আর এনএস মতবাদ, আর একটা হচ্ছে লুইসের অ্যাসিড ক্ষার মতবাদ। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ব্যাপার স্যাপার গুলা। খুব ভালো করে পড়বা। এই চ্যাপ্টার থেকে আমি যে যে সিকিউ গুলা বলছি, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র, ডাল্টন আংশিক চাপ সূত্র, গ্রামের ব্যাপন সূত্র,
তো ডাল্টন আংশিক চাপ সূত্র আর গ্রামের ব্যাপন সূত্র থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, খুব ভালো সম্ভাবনা আছে, আসবে ইনশাল্লাহ। আর বয়েলস-রসের সূত্র থেকে যেগুলো দেখাইছো ওগুলো একটু দেখবা। বুঝতে পেরেছো? বুঝতে